এবার আরও বেশ খানিকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল এই জায়গাতেই আঘাত করতে চলেছে। আজকের এই পূর্বাভাসে জানাবো যে সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল ঠিক কোন জায়গাতে আঘাত করার সম্ভাবনা এই মুহূর্তে সব থেকে বেশি বলে মনে হচ্ছে। এই ওয়েদার সিস্টেমটির গতিবিধি কেমন রয়েছে, তার সাথে এর সম্ভাব্য ট্র্যাক এবং তার সাথে সাথে এর তীব্রতা এবং ক্ষয়ক্ষতি সাধন করার ক্ষমতা কতটা রয়েছে সেই সমস্ত ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ মে মাসের 19 তারিখ রবিবার, সাল 2024। তবে এই মুহূর্তে বাংলার বিভিন্ন এলাকাতে বঙ্গোপসাগরের অতিরিক্ত আর্দ্রতার দাপটে সাধারণ মানুষ কিন্তু ঘেমে নিয়ে একসা হয়ে চলেছেন। তবে তার সাথে কালবৈশাখী ঝড় বৃষ্টি না দেখা মেলায় পরিস্থিতি কিন্তু আরও ঘোরালো হয়েছে, অর্থাৎ অতিরিক্ত জলীয় বাষ্পের দাপটে এবার কিন্তু বাংলার সাধারণ মানুষের অবস্থা যথেষ্ট খারাপ। এবার আবহাওয়াতে কিন্তু একটু একটু করে পরিবর্তন আসবে, অর্থাৎ স্বস্তির বার্তা কিন্তু রয়েছে। কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সেই সমস্ত ব্যাপারেও জানাবো। তবে তার আগে বলে দিই যে গতকাল পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে যেহেতু একটু মেঘের আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল, তাই সেভাবে কিন্তু তাপপ্রবাহ বা হিট ওয়েভ লক্ষ্য করা যায়নি। তবে তা সত্ত্বেও শহর কলকাতার দমদমে এখানে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস। বাকি বেশিরভাগ জায়গাতেই 35 থেকে 38 বা 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা গতকাল ঘোরাফেরা করেছে। এই মুহূর্তে ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে সেখানে দুটো ট্রাফ বা অক্ষরেখার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার অর্থাৎ 1.5 কিলোমিটার বা তারও বেশি উচ্চতায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার উচ্চতায় একটা ট্রাফ বা অক্ষরেখার মতো পরিস্থিতি কিন্তু অবস্থান করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে ওড়িশা হয়ে একেবারে দক্ষিণ ভারত পর্যন্ত। ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর অর্থাৎ তামিলনাড়ু এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সাথে ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে আরও একটা ট্রাফ বা অক্ষরেখার মতো পরিস্থিতি একেবারে হিমালয়ের যে পাদদেশ এলাকা রয়েছে, অর্থাৎ নেপাল, উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ, মেঘালয়, এই এলাকাটার উপর দিয়েও কিন্তু একটা অক্ষরেখার মতো পরিস্থিতি রয়েছে। ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে অর্থাৎ মাটির কাছাকাছি বা সারফেস লেভেলের কাছাকাছি এলাকাতে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ দক্ষিণা বাতাস ঢুকে চলেছে, যদিও হাওয়ার গতিবেগ কিন্তু সেভাবে টের পাওয়া যাচ্ছে না। কখনো কখনো মাঝে মাঝে উপকূলবর্তী এলাকাগুলোতে কিছুটা মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছে। তো এই হাওয়ার গতিবেগ কম থাকার জন্য বা হাওয়া না থাকার জন্য এই গুমট বা অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু আরও বেড়েছে। ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকলেও ট্রপোস্ফিয়ারের যত আমরা একটু উপরের দিকে যাচ্ছি তত কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম। পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়া কিন্তু লাগাতার ঠিক এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে চলেছে, অর্থাৎ সেক্ষেত্রে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু ট্রপোস্ফিয়ারের একটু উপরিস্তরে বাংলার ভিতরের দিকে বা ঝাড়খণ্ড যেখানে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা সেই এলাকাগুলোর দিকে অগ্রসর হতে পারছে না। তো ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে এই পশ্চিমে লাগাতার শুকনো বাতাসের ধাক্কাতে কিন্তু বিহার, ঝাড়খণ্ড এবং তার আশেপাশের এলাকাগুলোর উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু তৈরি হতে পারছে না। এই কারণেই কিন্তু বিগত কয়েকদিন ধরে অতিরিক্ত আর্দ্রতার যোগান থাকলেও সেভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টির দেখা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো, ঝাড়খণ্ড এবং বিহারের বেশিরভাগ এলাকাতে সেভাবে লক্ষ্য করা যায়নি। বাংলাদেশের পশ্চিম প্রান্তের রাজশাহী, খুলনা বিভাগের কিছু এলাকা, রংপুর বিভাগের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু সেভাবে অ্যাক্টিভিটি চোখে পড়েনি। এবার এই পরিস্থিতিতে পরিবর্তন আসবে। হিমালয়ের কাছাকাছি থাকা এলাকাগুলোতে যে ট্রাফ বা অক্ষরেখা রয়েছে ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে, সেটা কিন্তু এবার ধীরে ধীরে খানিকটা দক্ষিণের দিকে নামবে এবং দক্ষিণের দিকে নামার সাথে সাথে কী হবে, ঝাড়খণ্ডের উপরে একটা ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা। যখন এই ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং অক্ষরেখাটি নিচের দিকে নেমে আসবে, তখন কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে এবং তার সাথে সাথে উপরি স্তরে ঠিক ঢুকতে থাকবে বাংলার বিভিন্ন এলাকা এবং ঝাড়খণ্ড, বিহারের দিকে। তো যেটা পশ্চিমের হাওয়া বয়ে যাচ্ছিল পশ্চিম থেকে পূর্বের দিকে ট্রপোস্ফিয়ারের উপর স্তরের ক্ষেত্রে, তো সেই পরিস্থিতি কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই পাল্টে যেতে চলেছে এবং ট্রপোস্ফিয়ারের উপর স্তরে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে এবং ঝাড়খণ্ডের আকাশে থাকা ঘূর্ণাবর্ত তার সাথে অক্ষরেখা সৌজন্যে কিন্তু এখানে ঝাড়খণ্ড, বিহারের উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে। ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপরেও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মূলত পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়বে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট এবার বাড়বে, ঝড় বৃষ্টির পরিধি বাড়বে। শুধুমাত্র পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হচ্ছিল, অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সেভাবে হচ্ছিল না। তো এই এলাকাগুলোতেও কিন্তু এবার ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ বাড়বে আগামী 24 ঘন্টার মধ্যে। অন্যদিকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতেও ইন্টেন্সিটি বা তীব্রতা বাড়বে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু
শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। এই কালবৈশাখী ঝড় বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকেও প্রবেশ করবে। আর অন্যদিকে বাংলাদেশের পূর্ব প্রান্তে কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান ট্রপোস্ফিয়ারের উপরের স্তরেও রয়েছে, ফলে বাংলাদেশের সিলেট বিভাগ, ভারতের ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা, খুলনা বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো, এখানে কিন্তু ঝড় বৃষ্টি নজরে এসেছে। তো এই এলাকাগুলোর সাথে সাথে কিন্তু বাংলাদেশের পশ্চিম প্রান্তের এলাকাগুলো, যেখানে ঝড় বৃষ্টি হচ্ছে না, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, রংপুর বিভাগের বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তীব্রতা এবং প্রাবল্য দুটোই লক্ষ্য করা যাবে। অর্থাৎ ওভারঅল পূর্ব ভারতের দিকে, তার সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকেও কিন্তু একটা বড় ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তৈরি হচ্ছে। পরবর্তীতে আরও 2-3 দিন এটা কন্টিনিউ করবে, কারণ ওয়েদার সিস্টেমগুলো প্রায় একই অবস্থানে থাকার সম্ভাবনা এবং তাদের কাজ তারা চালিয়ে যাবে। তো এর ফলে মে মাসের আগামীকাল 20 তারিখ থেকে শুরু করে 23 বা 24 তারিখের মধ্যে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী নজরে আসবে। মোটামুটি প্রত্যেকটা দিনই, অর্থাৎ এই 20 থেকে শুরু করে 24 তারিখের মধ্যে প্রায় প্রত্যেকটা দিনই কোনো না কোনো এলাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বৃষ্টি বয়ে যাবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে বাতাসে যেহেতু ধূলিকণার পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে ট্রপোস্ফিয়ারের বিভিন্ন স্তরে, ফলে এই ধূলিকণা কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করতে বেশি সাহায্য করে এবং তাতে কিন্তু বজ্রপাতের আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। তো এর ফলে কি হবে, এই এলাকাগুলোতে যে অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকছে তাতে কিন্তু প্রবল বজ্রপাত বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাবে। ফলে সাধারণ মানুষকে কিন্তু যথেষ্ট সতর্কতা নিতে হবে। কিছুদিন আগে মালদা জেলাতে 11 জনের মৃত্যু হয়েছে, তার সাথে মুর্শিদাবাদ জেলায় একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। তো এই ধরনের মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা যাতে না ঘটে, সেই জন্য যথেষ্ট সতর্কতা কিন্তু নেওয়া প্রয়োজন রয়েছে। আর আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে একটু নজরে রাখি। বাংলাদেশের সিলেট বিভাগের উপরে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘপুঞ্জ প্রবেশ করছে, তা ধীরে ধীরে আসামের শিলচর, অন্যদিকে ত্রিপুরা কিছু এলাকার দিকে এগোচ্ছে, ফলে এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি নজরে আসবে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। অন্যদিকে ভারতের ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বাংলাদেশের, সেই সাথে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগের বিভিন্ন এলাকা, মূলত দক্ষিণের এলাকাগুলো এবং এর আশেপাশের কিছু এলাকা, রাজধানী ঢাকা, এই এলাকাগুলোতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসবে। আর অন্যদিকে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের কিছু এলাকাতেও খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেলেও যেতে পারে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও খানিকটা মেঘপুঞ্জ অবস্থান করছে, বৃষ্টি দেওয়ার মতো মেঘ, যেটা দক্ষিণবঙ্গের খানিকটা ভিতরের জেলাগুলোর দিকে এগোচ্ছে। ফলে পূর্ব মেদিনীপুরের সাথে সাথে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার একাংশ, সেই সাথে শহর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলার দক্ষিণ ভাগ, এই এলাকাগুলোতেও আজ সকাল থেকে দুপুর বা বিকালের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে বড় ধরনের অ্যাক্টিভিটির সম্ভাবনা আপাতত কম বলেই মনে হচ্ছে। তবে দক্ষিণের এই এলাকাগুলোতে কিন্তু খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দিনের যে কোনো সময় আজ লক্ষ্য করা যেতে পারে। অন্যদিকে আজ রাতের দিকে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে কিছু জেলা, মূলত বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে পশ্চিম বর্ধমানের একাংশ, অন্যদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে জেলার দিকে অগ্রসর হলেও হতে পারে। এখানে খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি নজরে আজ আসলেও আসতে পারে। আগামীকাল ওভারঅল বেশিরভাগ এলাকাতে কিন্তু এই অ্যাক্টিভিটি অনেকটাই বাড়বে। আগামী 3-4 দিনের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের কোথাও কোথাও এই একই সময় এবং বাংলাদেশের পূর্ব উত্তর প্রান্তের এলাকাগুলোতেও কিন্তু কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামী 3-4 দিনের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তো এই গেল পরিস্থিতি। এই অতিরিক্ত আর্দ্রতা বৃষ্টিতে পরিণত হবে আগামী 3-4 দিনের মধ্যে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসবে। তো আর্দ্রতার যে প্রভাব খানিকটা কমে যাবে, তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে, তবে ভ্যাপসা একটা ভাব কিন্তু চলবে। যাই হোক, ওভারঅল গরমের দাপট কিন্তু আগামী 3-4 দিনের মধ্যে বেশ খানিকটা কমতে দেখা যাবে। তবে সেই সময়টাতে মে মাসের 23 বা 24 তারিখ হতে হতে বঙ্গোপসাগর সক্রিয় হয়ে যাবে। যেটা বলছিলাম পূর্বাভাসের শুরুতেই, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের উপরে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে খানিকটা পূর্ব দিকে এগোবে, অর্থাৎ বঙ্গোপসাগরের ভিতরের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে মে মাসের 22 তারিখের মধ্যে। দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, অর্থাৎ এই এলাকাটার উপরে এটা একটা নিম্নচাপে পরিণত হতে পারে এবং ধীরে ধীরে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মায়ানমারের উপকূলের দিকে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা কিন্তু মায়ানমার উপকূলের দিকে যাবে না। এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উত্তর পূর্ব দিকে অভিমুখ থাকলেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকাতে খানিকটা প্রভাব দেখালো। এটা কিন্তু ধীরে ধীরে রিকার্ভ করবে, অর্থাৎ প্রথমে এটা উত্তরে অভিমুখ করবে, তারপর খানিকটা উত্তর পশ্চিমে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের দিকে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। এবার এই জায়গা থেকে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে এই সিস্টেমটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে মে মাসের 23 থেকে 24 তারিখের মধ্যে। এটা একটা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর এটা ধীরে ধীরে উত্তর দিকে কার্ভ করতে শুরু করবে, পরবর্তীতে উত্তর পশ্চিমে কার্ভ করা শুরু করবে এবং সেক্ষেত্রে মে মাসের 25 অথবা 26 তারিখ এই সময়টাতে ওড়িশা,
অথবা উত্তর অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, অথবা পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী কোনো এলাকা, সাথে বাংলাদেশের সুন্দরবনের কোনো একটা এলাকা, এই এলাকাটার মধ্যবর্তী কোনো একটা জায়গা, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম থেকে শুরু করে একেবারে বাংলাদেশের পদ্মা নদী বা মেঘনা নদীর যে মোহনা রয়েছে, এই এলাকাটার মধ্যবর্তী কোনো একটা জায়গাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটি অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি একটা তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আঘাত করার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে এটা একটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, অথবা খুব অল্প সম্ভাবনায় রয়েছে যে এটা একটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে আঘাত করতে পারে। সম্ভাব্য তারিখ কিন্তু মে মাসের 25 থেকে 26 এই সময়টায় রয়েছে। তো বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকা কিন্তু মে মাসের 23 তারিখ থেকেই যথেষ্ট উত্তাল হতে শুরু করবে। তাই মৎস্যজীবী ভাইদের কিন্তু 23 তারিখ থেকে কোনোভাবেই বঙ্গোপসাগরে থাকতে নিষেধ করব। 23 থেকে 27 বা 28 তারিখ পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল থাকবে। এই ওয়েদার সিস্টেমটি ভারতের মূল ভূখণ্ডের দিকে প্রবেশ করতে থাকলেও পরবর্তীতে পশ্চিমের হাওয়ার একটু হলেও ধাক্কা এই সিস্টেমটার উপর পড়বে, তারপর কিন্তু এটা আবার রিকার্ভ করতে থাকবে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে। সেক্ষেত্রে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অথবা উত্তরবঙ্গের কোনো এলাকা হয়ে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু এটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে যাবে। ফলে মে মাসের শেষের দিকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, বাংলাদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, সেই সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি আর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ পর্যন্ত হতে পারে। এই চরম ভারী বর্ষণের সম্ভাবনা আসামের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, বাংলাদেশের পূর্ব প্রান্তের কিছু এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, মেঘালয় এবং তার আশেপাশের এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। মে মাসের শেষের দিকে এই সম্ভাবনা খানিকটা বেশি। ফলে কোথাও কোথাও এই যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে এখানে কিন্তু হড়পা বানের আশঙ্কাও যথেষ্ট থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, যত সময় যাবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিবিধি নিয়ে কিন্তু আরও সঠিক যে রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো সেটা জানার জন্য কিন্তু চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখবেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।